পণ্ডিত হয়ে বাড়িতে এসে মায়ের কোলে বসলো, তার আগেই খবর এসে গেছে মা বাবার কাছে যে নরোত্তম পণ্ডিত হয়ে বাড়িতে আসছেন। আর নরোত্তম মায়ের কোলে বসে বসে আদর খাচ্ছে। মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। ছেলে মানুষ হলে মা বাবা ছেলেকে কাছে পেলে কান্নাকাটি করে। যখন কোনো ছেলে স্কুল থেকে ওই পরীক্ষার যখন রেজাল্ট আউট হয়, যখন একটা ভালো ফলাফল নিয়ে মায়ের কাছে এসে বলে, ওমা আমি এই এত বিশাল নম্বর পেয়েছি, আমি সব থেকে বেশি নম্বর পেয়েছি, সবাই আমাকে নিয়ে কি ভালো ভালো ভালোবাসা দেখাচ্ছে, আমি সবার থেকে ফার্স্ট হয়েছি, আমি সব থেকে বেশি নম্বর পেয়েছি। কোনো মায়ের ছেলে, কোনো বাবার ছেলে যদি স্কুলের মধ্যে সব থেকে বেশি সেরা নম্বর পেয়ে মায়ের কাছে আসে, দেখবেন মা কিন্তু সেই ছেলেকে জড়িয়ে ধরে হাসে না, হাসে না। এগুলো প্রমাণ নিয়ে দেখবেন। ছেলের বিরাট কিছু ভালো সংবাদ আসলেই ছেলেকে পাওয়ার সঙ্গে সঙ্গে আনন্দে চোখে জল এসে যায়। আজকে যখন নরোত্তম বাড়িতে এসে নরোত্তম মায়ের কোলে বসেছে, মা কেঁদে কেঁদে নরোত্তমকে স্নান করিয়ে দিচ্ছেন। আর নরোত্তমের বাবা কৃষ্ণানন্দ নরোত্তমকে মায়ের কোল থেকে টেনে নিয়ে আদর ভালোবাসা দেখিয়ে নরোত্তমকে বলছে, খোকা রে, এই খোকা, আমার জীবনে একটা বড় ইচ্ছে ছিল যে তুই পণ্ডিত হবে, আর আমি কিন্তু খবর পেয়েছি তুই পণ্ডিত হয়ে বাড়িতে এসেছিস। যাক, আমার আর কিছু চাইবার নেই। এইবার আমি একটা কথা শুধু বলবো, আমার মনের আশা পূর্ণ করেছিস, এ আমার সব পাওয়াই হয়ে গেছে। এইবার তুই শুধু বল আমার কাছ থেকে কি চাস, আমি তোর মনের আশা পূর্ণ করে আমি একটু খুশি হব। বাবার মনের ইচ্ছা পূর্ণ করে দিয়েছিস, মানে এবার তুই বল আমি বাবা হয়ে ছেলের মনের ইচ্ছা পূর্ণ করব। বল তুই কি চাস, বল 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 কি চাস বল। ছেলে তখন হাত জোড় করে বলছেন, বাবা আপনি আমাকে দেবেন। দেব মানে আমার কি কথা রে বাবা, দেবেন কি? আমি তোর বাবা, তুই আমার ছেলে, আমি রাজা, বল তুই কি চাস। দরকার হলে আমি রাজপ্রাসাদ সবকিছু দিয়ে আমি রাস্তায় ভিখিরি হয়ে যাব, তাতেও আমার আনন্দ, বল তুই কি চাস। বাবা আপনি যদি আমায় কিছু দিতে চান তাহলে ওই না না, আমি অন্য কিছু চাই না, শুধু আমার মাথায় হাত দিয়ে একটু আশীর্বাদ করুন আর অনুমতি দিন। ওই যে দূরে পদ্মা নদী রয়েছে, আমি শুধু পদ্মা নদীর জলে নেমে শুধু একবার স্নান করব। কি রে, দাঁড়া 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 দাঁড়া, এ কি পাগলের মতো কথা, পদ্মা নদীর জলে স্নান করব? আরে নদীর জলে স্নান করা এটা আবার কোনো চাইবার মধ্যে হলো? এটা মানুষের একটা শখ, এটা ইচ্ছে। তা নদীতে যদি স্নান করি মা, তো ওইভাবে হলপ করে বলার কিসের দরকার আছে? তুই দাঁড়া, তুই দাঁড়া। এই কে আছিস, এই কে আছিস? আমার লকারে দেখবি 3টে সোনার কলসি রাখা রয়েছে, ওই 3টে সোনার কলসি বার করে নিয়ে আয়। আর এই সোনার কলসি করে পদ্মা নদীতে তোরা যা, ভালো করে কলসি ভরে জল তুলে নিয়ে আয়। আর এই সোনার কলসি করে জল নিয়ে আমার সোনার টুকরো ছেলের মাথায় ঢেলে দিয়ে ছেলেটাকে ভালো করে স্নান করিয়ে দে। নরোত্তম বলছেন, বাবা আমি ওইভাবে স্নান করব না, আমি নদীতে গিয়ে স্নান করব। তুই নদীতে যাবি? হ্যাঁ আমি নদীতে যাব, আমি ওইভাবে স্নান করব না। আচ্ছা বেশ, তাই হবে, তাই হবে। কে আছিস রে? বলুন। পালকিটা ভালো করে ফুল দিয়ে সাজা, আমার ছেলে পালকিতে করে পদ্মা নদীর জলে যাবে। পালকি চড়ে আমার ছেলে যাবে, সাঁঝ বাজিয়ে, শঙ্খ বাজিয়ে, ঘন্টা বাজিয়ে, খোল করতাল বাজিয়ে। সঙ্গে সঙ্গে নরোত্তম বাবার চরণে আছাড় খেয়ে বলছে, বাবা আমি পালকিতে চড়ে যাব না। পালকিতে চড়ে গেলে লোকের কাঁধে চড়ে যেতে হয়, আর লোকের কাঁধে চড়ে যদি যাওয়া হয় না বাবা, তাহলে যে
অন্তরে ভক্তি লাভ হবে না বাবা। আমি পালকিতে চড়ে যাব না, পালকিতে করে গেলে আমি ভক্তি লাভ করতে পারবো না, আমি পালকিতে চড়ে যাব না। আচ্ছা তাহলে গরুর গাড়িতে যাবি? গরুর গাড়ি তৈরি করে দেবো? না আমি গরুর গাড়িতে যাব না। ঘোড়ার গাড়িতে যাবি? না আমি ঘোড়ার গাড়িতেও যাব না। তবে কি হেঁটে হেঁটে যাবি? না আমি হেঁটে হেঁটেও যাব না। তবে তুই কিসে করে যাবি? কিসে করে যাবি? পালকিতে যাবি না, গরুর গাড়িতে যাবি না, ঘোড়ার গাড়িতে যাবি না, হেঁটে হেঁটে যাবি না। তুই কি পাগল? কি বলছিস তুই? কেমন করে যাবি তুই? যখনই কেমন করে যাবি, যখনই বাবা বলেছে কেমন করে যাবি, নরোত্তম কেঁদে কেঁদে বলে বাবা গো, বাবা গো, আমি পালকিতে চড়ে যাব না, গরুর গাড়িতে যাব না, ঘোড়ার গাড়িতে যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। তবে আমি কেমন করে যাব জানো? আমি ধুলোই গড়া গড়ি দিয়ে নিতাই গৌর হরি ও গো পিতা গো, পিতা গো, ভক্তির পদ ধুলায় আমি দোলাই গোড়া গড়ি দিয়ে যাব। মায়েরা মায়েরা এগুলোকে শুধু উপলব্ধি করতে, মানে বাইরে থেকে নয়, একেবারে একেবারে সেই। মানে একটা 6 বছরের ছেলের এই চেতনাটা কোথা থেকে আসলো? এটা তো গুরুদেব বলে দেয়নি। আমি ধুলোর মধ্যে গড়াগড়ি দেব, এটা কে শুনিয়েছে, কে বলল? আসলে প্রভুর কৃপায় যার জ্ঞানের পাপড়ি খুলে যায়, তাকে আলাদা করে গুরু ধরে শিক্ষা নিতে লাগে না। এই কথাটা প্রভুর কৃপা। যখনই বলেছে আমি ধুলোই গড়াগড়ি দিতে দিতে যাব, বাবা শুনলেন কিন্তু উপায় পেল না। কথা শেষ হয়ে যাওয়ার পরে বাবা বলল, খোকা আমি যদি তোকে পদ্মা নদীর জলে ধুলোই গড়াগড়ি দিয়ে অনুমতি দিলে তুই খুশি হোস? অনুমতি দিলাম, চলে যা, চলে যা। এবার ছেলেকে অনুমতি দিয়েছেন, কিন্তু দুজন প্রহরী কিন্তু ভেতরে ভেতরে গোপনে গোপনে ঠিক করে দিয়েছেন। দুজন প্রহরীকে বলেছে কানে কানে, ওরে নরোত্তম যখন গড়াগড়ি দিতে দিতে যাবে তোরা পিছনে পিছনে যাবি, আর আমার ছেলে যখন নদীর জলে নামবে তোরা একটু ছুটে গিয়ে ওর হাতটা হালকা করে ধরিস, ওর যেন কোনো ক্ষতি না হয়। আসলে আমার ছেলে কোনোদিন নদী দেখেনি, নদীর জল ছয়নি, ও এই প্রথম যাচ্ছে। তোরা একটু ভালো করে দুদিক থেকে ছেলেকে লক্ষ্য করবি, ছেলের যেন কোনো ক্ষতি না হয়। এবার গড়াগড়ি দিতে দিতে যাচ্ছে, আর নদীর একেবারে জলের কাছে। ওমা, নদীর একদম জলের কাছে, একেবারে জলের ধারে। গড়াগড়ি দিতে দিতে যেতে যেতে জলের ধারে উঠেছে। এবার আর একটুখানি গেলেই নদীতে নামবে। এমন সময় নরোত্তম উঠে দাঁড়িয়ে নদীর জল দেখছে। নদীটা দেখতে দেখতে বলছে, আহা এই তো পদ্মা মা,
আমাকে তো গুরুদেব বলেছিলেন এই নদীর জলে স্নান করতে। আমি যদি এক্ষুনি নদীর জলে স্নান করার জন্য নামি, আমাকে তো চরণটা পাটা আগে বাড়াতে হবে। আর আমি যদি প্রথমেই পা স্পর্শ করি, তাহলে তো পদ্মা মায়ের মাথায় পা দিয়ে দেওয়া হবে। না, আমি প্রথমেই পা ছোঁয়াবো না। আমি বরং পা ছোঁয়ানোর আগে আমি ভালো করে পদ্মা মাকে একবার প্রণাম করে নেব। এই বলে যেই না শুয়ে পড়ে মাকে প্রণাম করতে গেছে, মানে নদীর জলকে প্রণাম করতে গেছে, হঠাৎ করে নদীর ওই হালকা জলের ঢেউ গড়িয়ে 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 আস্তে আস্তে নরোত্তমের মাথাটা ছুঁয়ে গেল। আর যেই মাথা ছুঁয়ে গেছে, এইবার মায়েদের মনে আছে কিনা জানি না, অনেকগুলো বছর আগে একটু মনে করে দেখুন তো মা, গৌর হরি স্নান করতে গিয়ে চোখের জলটা ওই নদীর জলেই ফেলে এসেছিলেন। আর পদ্মাকে বলেছিল, পদ্মা, যেদিন নরোত্তম নামে একটা বাচ্চা ছেলে স্নান করতে আসবে, আমার এই চোখের জলটা তুমি তার অঙ্গে বুলিয়ে দেবে। আজকে সেই দিন। যখনই প্রণাম করতে গেছে, আর যখনই নদীর জলের একটু ছিটে সে হালকা নরোত্তমের অঙ্গ ছুঁয়েছে, প্রণামের ছলে জলে পরশ করিল হরিবল। প্রণামের জলে চলে বরস করিল, প্রণামের জলে চলে বরস করিল। আরে তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মাবতী তরঙ্গ বাড়িল, আর তখনই পদ্মাবতী তরঙ্গ বাড়িল। ওই তখনই পদ্মাবতী তরঙ্গ বাড়িল, আর তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল। নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, 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 নরোত্তমের ছোঁয়া পেয়ে আনন্দ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল। সব গেল শেষ, সব শেষ হয়ে গেল। মানে আপনারা জানেন তো, মহাপ্রভুর মুখের বাণী মিথ্যে হবে না। যেই জলটা ছুঁয়েছে, নদীর যে ঢেউ ছিল হাজার গুণ ঢেউ, ওপর দিয়ে একটা বিরাট ঢেউ এসে নরোত্তমকে ঝাপটে নিয়ে একেবারে অদৃশ্য হয়ে গেল। আরে ছেলেটা দেখা যাচ্ছে। যে দুজন প্রহরী ছিল তারা নিজেদেরকে ভেবে উঠতে পারলেন না, এগুলো হঠাৎ করে ছেলেটা জলে হারিয়ে গেছে, আর খুঁজেই পাওয়া যায় না। তারা ওই নদীর ধারে আছাড় খাছাড় খেয়ে পাগল হয়ে যাচ্ছে। মানে শুধু একটাই কথা, রাজামশাইকে কি জবাব দেব যে নরোত্তম কোথায়? তারা সবাই ভাবলো নরোত্তম শেষ হয়ে গেছে, আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু তারা জানে না যে নরোত্তম জলের তলায় তলিয়ে যায়নি। নরোত্তমকে পদ্মা মা আনন্দের হাত বাড়িয়ে দিয়ে নদী গর্ভে নিয়ে গিয়ে কোলের মাঝখানে বসিয়ে তার ছোট্ট বদনের দিকে তাকিয়ে তাকিয়ে পদ্মা কাঁদছে। এবার নরোত্তম তো বাচ্চা ছেলে, সে দেখলো কে আমাকে কোলে নিয়ে বসে রয়েছে। কে আপনি? আপনি কে আমাকে কোলে করে নিয়ে বসে আছেন? কে আপনি? কে? আরে নরোত্তম, তুমি আমায় চিনবে না বাবা। আমি কে জানো? আমি না পদ্মা নদী। এই যে তুমি নদীতে এসেছো, আমি তো এই নদী। আজকে আমি তোমাকে দেখা দিচ্ছি। নদী আবার কথা বলে? হ্যাঁ, নদীও কথা বলে, নদীও কথা বলে। তবে ওই সবার সঙ্গে বলে না। তোমার মতন খাঁটি কৃষ্ণ ভক্তকে যদি এই পদ্মা কোনো দিন কাছে পায়, তখন এই পদ্মা তাকে বাহু দুটো বাড়িয়ে কোলে টেনে নিয়ে তার সঙ্গে। এতদিন আমি এত বড় কৃষ্ণ ভক্ত পাইনি, আজকে আমি তোমাকে পেয়েছি, তাই কোলে টেনে নিয়ে কথা বলছি। যখনই বলেছি আমি পদ্মা, নরোত্তম বলছে মা, তুমি যখন আমাকে দেখাই দিলে, আমি কিছুই চাই না, একটা জিনিস তুমি আমাকে দেবে। ওই আমি শুনেছি তোমার জলে নাকি মহাপ্রভু স্নান করেছেন।
মানে ওই ওনার একটু পায়ের ধুলো আমাকে দেবে, আর আমি কিচ্ছু চাই না। যখনই বলেছে মহাপ্রভু, নরোত্তম কেঁদে কেঁদে বলছে, পদ্মা নদী, আস্তে। যখনই বলেছে মহাপ্রভুর পদধূলি, তখন মহাপ্রভু বলছে, পদ্মা বলছে, খোকা, এই খোকা, তুই যে মহাপ্রভুর পায়ের ধুলো কথা বললি না, ওটা তোর জন্য শুধু নয়, জগতে যে চাইবে তারই জন্য, কিন্তু তোর জন্য একটা আলাদা জিনিস আমার কাছে গোপনে রাখা রয়েছে, আজকে আমি সেটা দেব। তুই এক কাজ কর, চোখটা বন্ধ কর, চোখটা বন্ধ করে আমার বুকে আয়, আমার বুকে আয়। এই বলে নরোত্তমকে পদ্মামা বুকের মধ্যে জড়িয়ে ধরে সেই বহু বছর আগে রেখে যাওয়া প্রেম আজকে নরোত্তমের অঙ্গে বলিয়ে দিলেন। এবার যেই সেই প্রেমটা অঙ্গে স্পর্শ করেছে, যে ছেলের গায়ের রং ছিল কৃষ্ণবর্ণের, সেই ছেলের গায়ের রং হয়ে গেল সোনার বর্ণ। মানে সাক্ষাৎ গৌর হরির হৃদয় থেকে বেরিয়ে আসা চোখের জল, সেটা যদি কেউ অঙ্গে পায়, সে কি আর কালো হতে পারে? একেবারে সোনার মতন, একেবারে গৌর হরির মতন গায়ের রং। নরোত্তম যখনই সেই গৌরহরির প্রেমটা পেল, পদ্মা নদী সঙ্গে সঙ্গে গৌরহরির প্রেমটা দেওয়া হয়ে যাওয়ার পরক্ষণেই ওই নরোত্তমকে বলছে, নরোত্তম যাও, সব কাজ তোমার সারা হয়ে গেছে, এখানে বেশিক্ষণ থাকা চলে না, চলে যাও তোমার মা বাবার কাছে, তোমার মা বাবা তোমার জন্য পাগল হয়ে যাচ্ছে, তুমি বিদায় নাও, তুমি চলে যাও। এই বলে যখনই পদ্মা নদী জল থেকে তুলে দিলেন, সেই ছোট্ট ছেলে নরোত্তম একেবারে ফর্সা, যে ছেলে ছিল কৃষ্ণবর্ণ সে হলো সোনার বর্ণ। জল থেকে এক পা দুপা করে যখন উঠেছে, প্রথমে মাথা, তারপরে অঙ্গ, ধীরে ধীরে সমস্ত দেহটা যখন বাইরে এসেছে, দুজন প্রহরী দেখে, কি দাঁড়ো 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 দাঁড়ো, এই খোকা, এই খোকা, কে তুমি? তোমরা আমায় চিনতে পারছো না? আমাকে তোমরা চিনতে পারছো না? আমি তো নরোত্তম, আমি তো নরোত্তম, তোমাদের যে রাজা, আমি তো তার ছেলে, আমাকে চিনতে পারছো না? কোথায় ছিলে তুমি? আমি কোথায় ছিলাম শুনবে? যেমন ডুবুরিরা সমুদ্রের তলায় নামে দামি দামি রত্ন তুলে নিয়ে আসার জন্য, আজকে আমিও পদ্মা নদীর একেবারে গভীরে নেমেছিলাম। আমি সেইখান থেকে খুব দামি রত্ন তুলে নিয়ে এসেছি। তোমরা সেই রত্ন নেবে? নেবে তোমরা? যদি সেই রত্ন নিতে চাও, দূরে দাঁড়িয়ে থেকো না, আমার কাছে শুধু এসো, আমার কাছে এসো, আমার কাছে এসো, আমি প্রেম রত্ন দেব। এসো এসো ভাই, একবার গান গান, কৃষ্ণ না হরি না, হে শোভা গান গান, কৃষ্ণ না হরি না, এসো হরি হরি বল, কৃষ্ণ হরি চরাচরে বল হরি
চরাচরে বলো হরি চরাচরে বলো হরি চরাচরে বলো হরি বলো না মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে বলো হরি বলো রাম কৃষ্ণ রাম হরি রাম বলো চরাচরে বলো হরি চরাচরে বলো হরি বলো নাম মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে হরি 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 বল বলো রাম কৃষ্ণ রাম মধুর রাম হরি রাম শোভায় গান গায় কৃষ্ণ নাম হরি নাম শোভায় গান গাই কৃষ্ণ নাম হরি রাম। ভক্তমণ্ডলী মায়েরা, আজকে না ছেলেটা মানে যে রূপে মা বাবার কাছ থেকে বিদায় নিল সেই রূপ কিন্তু ছেলের আর দেখা যায় না। বাড়িতে এসে ছেলেটা তীরের গতিতে ছুটে এসে বাবার চরণে আছাড় খেয়ে পড়ল। বাবা ছেলেকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। নিজের জন্ম দেওয়া ছেলের চোখের দিকে তাকিয়ে তাকিয়ে বাবা মনে মনে চিন্তা করলো, এ আমার সেই ছেলে নয়, আমার সেই ছেলে নয়। এ কেমন ছেলে চোখের মধ্যে মুনিঋষিদের মতো গাম্ভীর্য, কথায় কথায় কৃষ্ণ নামে কে? ছেলের দিকে তাকিয়ে বাবা একটা গোপন জিনিস বুঝতে পারলেন। বুকের মধ্যে ছেলেকে জড়িয়ে ধরে পাগলের মতো কাঁদতে কাঁদতে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলেন। ঘুম পাড়িয়ে দিয়ে খাটের ওপরে শুইয়ে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে রাজপ্রাসাদে যত মানুষ ছিলেন সকলকে ডেকে ডেকে রাজামশাই হাত জোড় করে বলছে, ওগো আমার ছেলে নরোত্তম এই রাজপ্রাসাদে যত অন্যায় করবে তোমরা ওকে কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। নিজের স্ত্রীকে পর্যন্ত বললেন, ওগো আমার ছেলে নরোত্তম রাজপ্রাসাদে যত অন্যায় করে ও করবে, তো তুমি ওকে কোনোদিন বকা দেবে না, ওকে তুমি কিচ্ছু বলবে না, ওকে তুমি মারধর করবে না, ও যা করে তাই করবে। আমার কি মনে হয় জানো? আমার মনে হয় আমার ওই ছেলে নরোত্তম, আমার মন বলছে ও বেশি দিন আমার রাজপ্রাসাদে থাকবে না। আমার মন বলছে ও বেশি দিন আমাদের কাছে থাকবে না গো। আমি ওকে যে ছেলে রূপে দেখেছি ও সেই ছেলে নয়, ও সেই ছেলে নয়। দেখতে 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 সেই রাত্রিটা নরোত্তমকে কোলের মাঝখানে রেখে একদিকে মা একদিকে বাবা ছেলেকে জড়িয়ে ধরে মা বাবা ঘুমিয়ে পড়লেন। একটা জিনিস বলি বাবা, ভগবান যদি কাউকে ডাকতে চায়, এই যে আমরা আজকে মানুষ হয়ে বসে আছি, প্রত্যেকের বাড়িতে মায়ার টানের মায়ার ভালোবাসার সবাই কিন্তু রয়েছে। দেখা যায় এমন আছে নিজের থেকে বেশি নিজের সন্তানকে ভালোবাসেন, এমন অনেক মা আছে নিজের থেকে স্বামীকে ভালোবাসেন। আমরা সবাইকে ভালোবেসে ভগবানকে ভুলে যায়, কিন্তু যে নাতি নাতনিকে একদিন না দেখতে পেলে আমাদের বুকটা দুলে ওঠে, যে স্বামীকে এক মাস না দেখলে বুকটা কেঁদে ওঠে, সেই স্বামী সেই নাতি সেই নাতনি
একদিন তোমার চরণ ধরে কাঁদবে, সেদিন কিন্তু তাদের কান্নার কোনো শব্দই তুমি শুনতে পাবে না। যেদিন ভগবান তোমাকে হাতটা বাড়িয়ে দিয়ে তার চরণে টেনে নেবেন। আজকে বাবা নিজের ছেলের শুধু দুটো চোখ দেখে বুঝে গেলেন ওই ছেলেটা আমার বাড়িতে মনে হয় বেশি দিন থাকবে না। বেশি দিন নয়, আরে বাবা বেশি দিন তো দূরের কথা, বেশি দিন তো দূরের কথা। এই যে আজকে আপনাদের এই গ্রামে কীর্তন হচ্ছে, গত বছরেও কীর্তন হয়েছিল, এই বছরও হচ্ছে, আগামী বছরও হবে। কিন্তু আপনারা তো এই গ্রামেরই মানুষ, একটা সত্য কথা বলি শোনেন। গত বছরে এই জায়গায় হরিনাম হবার সময় যে সমস্ত মা বাবা বসে হরিনাম শুনেছিলেন, আর আজকে যারা বসে শুনছেন, বলুন তো বাবা, এটা কি সত্য কথা নয় যে গত বছরে যারা যারা এই গ্রামে এই পাড়ায় এসেছিলেন, আর এবছরে যারা আছেন, একজনেরও কি নাম আসবে না যিনি গত বছরে ছিলেন এই বছরে আমাদের মধ্যেই তিনি নেই? আবার এই বছর আছেন, আগামী বছর হরিনাম হবে, আপনারা আমাকে দেখছেন আর আমি আপনাদেরকে দেখছি। হতে পারে হরিনাম যজ্ঞ হচ্ছে, কিন্তু এদের মধ্যে কারোর হয়তো ভগবানের ডাক পড়েছে, চলে যেতে হলো। তাহলে এই বছর আছেন, আগামী বছর হরিনাম শুনবেন, এইটুকু গ্যারেন্টি দিতে পারে কেন না? ভগবান যদি মনে করে যে আমি কাউকে আমার চরণে টেনে নেব, কোনো ভালোবাসার টান তাকে ধরে রাখতে পারে না। আজকে নরোত্তমকে একটা কথা জানতে হবে, নরোত্তমকে কিন্তু কেউ আনেনি, মহাপ্রভু এনেছেন। আর একটা কথা, যে পদ্মা নদী মানব রূপ ধারণ করে কোলে বসে সেই প্রেম দিয়েছে, একটা জিনিস বুঝতে হবে, সে কিন্তু আমাদের মতন সংসারে মজার জন্য নয়, সে সংসারে রাজা হবার জন্য নয়। যেদিনকে মা বাবা ছেলেকে ঘুম পাড়িয়ে খাটের ওপরে আদর দিয়ে জড়িয়ে ধরে ঘুমাতে চেয়েছিলেন, সেই দিনকেই ঠিক রাত্রির 12টা যখন বাজলো, নরোত্তম স্বপ্নের ঘরে একজনকে দেখতে পেলেন। কে তিনি? মা বাবা অঘরে ঘুমাচ্ছেন, মা বাবা বুঝতেই পারল না। আর একটা কথা, আদরের ছেলেকে মা যখন ঘুম পাড়াতে যায়, মায়ের হাতটা ছেলেকে জড়িয়ে ধরাই থাকে, কিন্তু ঘুম যখন গভীর হয়ে যায়, তখন মায়ের হাত কিন্তু আলগাই হয়ে যায়, হাত ধরে রাখা যায় না। হঠাৎ করে নরোত্তম স্বপ্নের ঘুরে দেখলেন কোকড়ানো কোকড়ানো মাথার চুল, গলায় তুলসী কাঠের মালা, লাল পেড়ে পাটের ধুতি, গলায় একটা ওড়না, দুটি বাহু তুলে হরিনাম করতে করতে নরোত্তমের কাছে এসে দাঁড়িয়েছেন। নরোত্তম স্বপ্নের ঘরেই প্রশ্ন করলেন, কে আপনি? কে আপনি আমার কাছে দাঁড়িয়ে রয়েছেন? কে আপনি? কে কে আপনি? নরোত্তম, তুমি আমাকে চিনতে পারবে না, আমি কে জানো? শোনো, কিছুক্ষণ আগে তুমি পদ্মা নদীর জলে প্রেম পেয়েছো পদ্মা মায়ের কাছ থেকে, মনে আছে তোমার? আমি কিন্তু কেউ নই, যে পদ্মা মায়ের কাছ থেকে তুমি গৌর হরির প্রেম পেয়েছো, আমি হলাম সেই গৌরাঙ্গেরই অভিন্নতম নিতাই চাঁদ। নরোত্তম, আমি নিত্যানন্দ, আমি নিতাই চাঁদ এসেছি। তুমি মা বাবার কোলের কাছে ঘুমিয়ে থেকো না, তুমি চলে এসো। তুমি যদি মা বাবার কোলের কাছে ঘুমিয়ে থাকো, তাহলে তুমি কৃষ্ণের প্রেম আর পাবে না। তুমি আমার সঙ্গে চলে এসো, তুমি আমার সঙ্গে চলে এসো, আমরা দুইজনে চলে যাই সেই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। সেইখানে গেলে আরো কৃষ্ণের প্রেম পাওয়া যাবে। এই যখনই বলেছে বৃন্দাবনে গেলে আরো প্রেম পাবো, সঙ্গে সঙ্গে নরোত্তমের ঘুম ভেঙে গেল। ও মায়েরা, ঘুমটা যেই ভেঙে গেছে না, সবে মাত্র না মাঝরাত, গভীর রাত, রাত্রির 12টা,
মধ্যরাত নরোত্তমের ঘুম ভেঙে গেল। আর ঘুমটা ভেঙে গিয়েই নরোত্তম প্রথম কি করেছে জানেন? নরোত্তমের ঘুমটা ভেঙেই মায়ের মুখের দিকে তাকিয়ে দেখছে মা ঘুমে অচেতন। তারপরে বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমে অচেতন। মনে মনে ভাবলো মা বাবাকে যদি একটু ডেকে দিয়ে আমি বেরিয়ে যেতে চাই, আমি জানি এনারা আমাকে কোনোদিন যেতে দেবে না। আর আমি যদি আজকে গৃহত্যাগী না হতে পারি, আমি ভগবানের প্রেম ভক্তি আর পাবো না। আমাকে দুই দিকে রক্ষা করতে হবে, আমাকে সংসার থেকে চিরকালের মতো বেরিয়ে যেতে হবে। এই বলে মা ঘুমন্ত পিতা মাতাকে চিরকালের জন্য শেষবারের মতন প্রণাম জানিয়ে জন্মভূমির মাটি মাথায় নিয়ে সারাটা জীবনের জন্য বেরিয়ে যাচ্ছে। যখনই মায়ের চরণ স্পর্শ করেছে ঘুমন্ত মায়ের, নরোত্তম কেঁদে উঠল, মা আমি চলে যাই। মাগো আমি চলে। একটা কথা মায়েদের বলি, পুত্র সন্তান যারা হয় আর কন্যা সন্তান যারা হয়, বাড়ির মেয়েরা মাকে যত ভালোবাসে তার থেকে বাবাকে অনেক বেশি ভালোবাসে। আর বাড়ির ছেলেগুলো বাবার থেকে মায়ের প্রতি অনেক বেশি টান। তাই বাবাকে প্রণাম করলো ঘুমের ঘরে, কেঁদে উঠেছে, কিন্তু মায়ের চরণ যখন স্পর্শ করল, ও মা জননী জন্মভূমি আমায় দাও গো বিদায়। মাগো আমি চলে আমি চলে যাই, আমি চলে যাই। হরি বল হরি বল হরি বল। আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী জন্মভূমি দাও গো বিদায়। হরি বল হরি বল। মাগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। মায়েরা